জিডিপির 4.4% এই চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে সেটা 3.3% সেটা থেকে বেড়েছে। এটা একটা ভালো বিষয় এবং এটার কারণে যে আমাদের যে অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে সেটা আমরা দেখছি। আর একটু আগে যেটা বললাম যে এখানে আমরা যে প্রজেক্ট এইড, যেটা কিনা আমরা বিদেশি উৎস থেকেও করে থাকি, প্রজেক্ট এইড এটার যে মোট এডিপির প্রায় 37%, 36.7%। এই চলতি অর্থ বছরের যে এডিপির এটার প্রজেক্ট এডের যে অনুপাত সেটার চাইতে একটু কম, যে বিভিন্ন প্রজেক্টে যে কি প্রজেক্টগুলোর যে ফাইন্যান্স হবে। এখন দুইটা প্রকল্প, বড় বড় প্রকল্প, এই দুটো প্রকল্পের খরচটাই হচ্ছে এডিপির 19% উপরে। এই প্রজেক্ট এইড দিয়ে এই দুটো প্রকল্পকে, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা 13.4% প্রজেক্ট এইডের, আর হচ্ছে যে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা লাইন 1, এটা হচ্ছে 5.8%। অর্থাৎ আমাদের এখানে এগুলো উন্নয়নমূলক এবং অবকাঠামোগত প্রকল্প, বড় বড় প্রকল্প, সেখানে এখানে এইটা সাহায্যটা কাজে ব্যবহৃত হচ্ছে। আর যদি খাতওয়ারি আমরা দেখি এডিপির অ্যালোকেশন, এটা একটা ভালো বিষয় যে আমরা দেখছি যে শিক্ষা এবং স্বাস্থ্য খাত সর্বোচ্চ এডিপির অ্যালোকেশন পেয়েছে, পরিমাণ অনুযায়ী, হার অনুযায়ী, সেটা একটা ভালো বিষয়। আর অন্যান্য কতগুলি খাতে আমরা দেখছি যে নেতিবাচক হয়েছে। সো এটা একটা ট্রেন্ড। তো সামগ্রিকভাবে এই ব্যয়ের এই অ্যালোকেশনের কাঠামোটা ইতিবাচক। আরেকটা হচ্ছে যে বিভিন্ন খাতে যে দেওয়া হয় যে এডিপির অ্যালোকেশনগুলো, সেটা মোটামুটি ধারাটা একই রকম রয়েছে। এখানে গত কয়েক বছরের মতোই যে 5টা খাত বেশি বরাদ্দ পেয়ে থাকে তারাই কিন্তু মোট এডিপির 62.8% এখানে যাবে। এবং এখানে আমরা দেখছি যে মোট 5টা খাতের মধ্যে ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন, এডুকেশন, হেলথ, পাওয়ার অ্যান্ড এনার্জি, হাউজিং এবং কমিউনিটি এমিউনিটিস, এই খাতগুলোতে অনেকগুলো প্রকল্প রয়েছে, বরাদ্দ রয়েছে। আর এখানে যেটা বললাম যে এই স্বাস্থ্য এবং শিক্ষা, তারা এই দুটো খাত টপ 5-এর মধ্যে রয়েছে। একটা জিনিস উল্লেখযোগ্য যে এখানে কৃষি খাতে এডিপির অ্যালোকেশন এটা কমেছে 4.7% থেকে এখন আগামী অর্থ বছরে 3.6% হবে। এটা আমাদের জন্য একটা উদ্বেগজনক বিষয়, কারণ আমরা এই খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কৃষি খাতে যথেষ্ট বরাদ্দ দেওয়া প্রয়োজন। কৃষির উৎপাদনশীলতা না হলে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে। সুতরাং এটা একটা হাই প্রায়োরিটি, প্রাধিকার একটা খাত হওয়া উচিত সবসময়। আর প্রকল্পের ব্যাপারে আপনারা জানেন যে এডিপিতে অনেক ধরনের প্রকল্প থাকে এবং প্রকল্পর যে নির্বাচন, প্রকল্পের বাস্তবায়ন, প্রকল্পের যে চলমান থাকে ক্যারি ওভার, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো থাকে। তো সেখানে এবারও দেখছি যে নতুন প্রকল্প এখানে 1100 মোট প্রকল্প, নতুন না শুধু, মোট প্রকল্প 1108টা প্রকল্প এখানে রয়েছে 2027 অর্থ বছরে, যেটা 2026 থেকে একটু বেশি। আর যেটা হচ্ছে যে এখানে কতগুলো বিষয় রয়েছে, যে বিশেষ করে দেখেন যে ক্যারি ওভার প্রকল্পগুলো, সেইখানে অনেক চলমান অর্থ বছরে অনেক বেশি, সেটা 17.3%। আর হচ্ছে যে এই অর্থ বছরে একটু কম আগামী অর্থ বছরে। কিন্তু যেটা আগে বললাম যে আমরা বরাদ্দের ক্ষেত্রেও দেখেছি যে থোক বরাদ্দের ক্ষেত্রে কতখানি বেড়েছে, 998% বাড়ছে। এবং এখানে দেখেন যে ব্লক অ্যালোকেশন মোট যে ব্যয়টা তার 20%, আগে ছিল কম, আগে ছিল 9.1%, এখানে 20.4% এই মোট খরচের মধ্যে। তো সুতরাং সেটা একটা চিন্তার বিষয় আগে বলেছি। আমি দ্রুত এখন প্রকল্পের থেকে অন্যদিকে যাচ্ছি। কয়েকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রকল্পগুলো যে দেরি হয়, এই দেরির যে হওয়ার যে একটা প্রবণতা, এটা কিন্তু চলছে।
এবং এই এই চিত্রের মধ্যে 2023 অর্থ বছর থেকে 2027 পর্যন্ত যে প্রকল্পগুলি আমরা দেখেছি সেইখানে কতবার করে পরিবর্তন হয়েছে প্রকল্প সেটার একটা লিস্ট আছে বছর ওয়াইজ, কিন্তু অ্যাভারেজে আমরা দেখছি যে 996টা বিনিয়োগ প্রকল্প, তাদের গড় বয়স হচ্ছে 5.7 বছর। আর 322টা প্রকল্প এই 976টার মধ্যে তাদের হচ্ছে গড় বয়স আরও বেশি, তাদের বয়স হচ্ছে 6 থেকে 10 বছর পর্যন্ত। আর 10 বছরের বেশি সময় আছে এরকম প্রকল্প আছে 47টা। সুতরাং এই যে সময় যত লাগতে থাকে তার পাশাপাশি খরচও বাড়তে থাকে। আমরা যে বলি যে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হচ্ছে এবং প্রকল্পের খরচও বেড়ে যাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বাজেটের আগে যখন মাননীয় অর্থমন্ত্রী আমাদের সাথে আলোচনা করেছেন বাজেট নিয়ে, তখন তার একটা অন্যতম কিন্তু চিন্তা ছিল এবং আমাদের কাছে যারা প্রফেশনাল বিশেষজ্ঞ তাদের কাছে তার একটা প্রশ্নও ছিল যে কিভাবে এই ইয়েগুলো প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন করা যায়, এই দীর্ঘসূত্রিতাটা কিভাবে বন্ধ করা যায়, সেটার ব্যাপারে কিন্তু তারা খুবই সক্রিয় এবং চিন্তিত এবং অনেক ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা করছেন, সেটা আমরা শুনেছি। এখানে যেই মেগা প্রকল্পগুলো, এগুলোর যে কয়েকগুলো লিস্ট আছে সেগুলোর বাস্তবায়নের চিত্রটা এখানে, যে শুরু কবে হয়েছে এবং কিভাবে এটার প্রোগ্রেসটা হচ্ছে এবং শেষ হওয়ার তারিখটা কি ছিল। এখানে কয়েকটা প্রকল্প আবার এটা রিভিশন হয়ে সময়ে বাড়ানো হয়েছে। তো শেষ হওয়ার তালিকার মধ্যে দেখেন এই বছরেও কিন্তু বেশ কয়েকটা আছে যে এই বছরের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, কিন্তু বাস্তবায়নের অগ্রগতি দেখলে কিন্তু সেটা মনে হয় না সেগুলো এই বছরে পরিপালন সম্পূর্ণ হতে পারবে। এরকম আমরা 20টা প্রকল্প দিয়েছি যেগুলো মেগা প্রকল্প, সেগুলোর বাস্তবায়নের হার। তো সেখানেই হচ্ছে চিন্তার বিষয় যে প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা অন্য যাচ্ছি বিশেষ কিছু যে ফিসক্যাল মেজার, অর্থাৎ যে আমাদের যে আর্থিক পদক্ষেপ, বিশেষ করে কর, এখন যে করের ক্ষেত্রে আমরা দেখছি যে পার্সোনাল ইনকাম ট্যাক্স, ব্যক্তিগত আয় কাঠামোর যে আয়করের যে কাঠামোটা, সেখানে মূলত এটা স্ট্রাকচারটা কাঠামোটা অপরিবর্তিত রয়েছে এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 অর্থ বছর এবং 2027-28 অর্থ বছরে সেটা কিন্তু সেই 2 অর্থ বছরে এই যে করমুক্ত আয়ের সীমা 3,75,000 কোটি টাকা এটা রাখা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিচে আমরা যে ট্যাক্স কাঠামোটা দেখলাম সেখানে আমরা যে বিশ্লেষণ করে দেখেছি যে আসলে এই যে কর কাঠামোটা করা হয়েছে সেখান থেকে বর্তমান কর কাঠামোতে কাদের উপরে করের ভারটা, করের আপাতনটা বেশি পড়ে, সেটা হচ্ছে যে যারা নিম্ন আয়ের জনগোষ্ঠী তাদের উপরেই কিন্তু বেশি করে করের ভারটা, ট্যাক্স বার্ডেনটা তাদের উপরেই পড়ছে। তো সেই দিক থেকে আসলে আমরা জানি আরেকটা বিষয়, এটা একটা খেয়াল রাখার বিষয়। আরেকটা হচ্ছে যে এই যে আগামী 5 বছর পর্যন্ত একটা প্রক্ষেপণ দেওয়া আছে যে কীরকম হবে, যে করমুক্ত আয়ের সীমাটা 2028-29 বছরে 27-28 এবং 26-27 এই দুটা বছরে একরকম, কিন্তু 28-29 এবং 29-30 এবং তার এই 2 বছর থাকবে 4 লক্ষ, তারপরের বছর অর্থাৎ 30-31-এ হবে 4.5 লক্ষ টাকা। এইটা একটা পথরেখা দিয়েছে, এটা একটা ভালো, কারণ এখানে প্রেডিক্টেবিলিটি থাকলে যদি আমি জানি যে এর পরের অর্থ বছরে কেমন আমার আয়করটা হবে, কত ইনকাম করলে আমাকে কতটা কর দিতে হবে, আয়কর দিতে হবে, সেটার একটা পরিষ্কার পথরেখা থাকলে মানুষ একটা প্ল্যানও করতে পারে তার খরচের ব্যাপারে, সেটা একটা ভালো বিষয়। তো কিন্তু যেটা বললাম যে এই যে থ্রেশহোল্ডটা, এই করমুক্ত আয়ের সীমাটা আসলে বর্তমানে যে এত উচ্চ মূল্যস্ফীতি সেইটাকে কতখানি আসলে ক্যাপচার করতে পেরেছি, সেই অনুযায়ী কতখানি এই বাড়ানোটা হয়েছে 3.5 লক্ষ থেকে 3,75,000 টাকা, সেটা একটা বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আসলে এটা আরেকটু করমুক্ত আয়ের সীমাটা আরেকটু বাড়ানোর প্রয়োজন ছিল
দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে। আর আরেকটা হচ্ছে যে আমাদের যে মানে যারা উপরের দিকে উপরের স্ল্যাবে রয়েছে সেখানে একটা নতুন স্ল্যাব অর্থাৎ নতুন করের হার 35% করা হবে যাদের ইনকাম 35 লাখের উপরে 2029 সালের পর থেকে 2 বছর পরে থেকে যাদের আয় 35 লাখের উপরে তারা কিন্তু উচ্চ আয়ের পর্যায়ে যাবে এবং তাদেরকে উচ্চ আয় হিসাবে বিবেচনা করে 35% তাদের উপরে কর আরোপ করা হবে। করের ক্ষেত্রে আপনার এই যে বইটা রয়েছে সেখানে কিন্তু অনেক ধরনের আসলে বিস্তারিত বলা আছে, আমি সেখানে আর বিস্তারিত যাচ্ছি না কারণ সময় সংক্ষিপ্ত, সেই জন্য এই কর প্রস্তাবনাগুলি সামগ্রিকভাবে আমরা দেখছি যে এখানে একটা ভালো অনেক ধরনের ভালো ভালো পদক্ষেপের কথা বলা হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রেও যে ধরনের এটাকে বলা অপরিবর্তিত রাখা হয়েছে এবং আগামী যে 5 বছরের জন্য এখানেও এক ধরনের প্রেডিক্টেবিলিটি দেওয়া হয়েছে। তো আর অন্যদিকে যে আমরা বলছি যে বিনিয়োগের ক্ষেত্রে যে এই যে আনডিসক্লোজড টাকা যে অর্থাৎ যেটাকে কালো টাকা বলা হচ্ছে সেই কালো টাকার যে লিগালাইজেশন, কালো টাকাকে অনুমোদন দেওয়া সেটা এখনো রয়েছে এবং যে সমস্ত খাতে কেনা বেচা করা হবে জমি, ভবন, অ্যাপার্টমেন্ট এগুলোতে কিনতে গেলে তাদেরকে তারা এই কালো টাকাটা সাদা করার সুযোগ পাবেন, সেখানে বিনিয়োগ করতে পারেন কেনার ক্ষেত্রে। তো সেটা আমরা বরাবরের মতোই বলছি যে এখানে কর জাস্টিসের করের যে ন্যায্যতা সেটা বিনষ্ট হয়। যারা সৎ করদাতা রেগুলার কর দিয়ে আসছেন তাদের উপরে একটা অন্যদের তুলনায় যারা কর ফাঁকি দিয়েছেন তাদের সাথে আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়, সেটা তো মরালি কিন্তু সেটা ভালো নয়, সেটা আমরা মরাল হ্যাজার্ড তৈরি করতে পারে, এটাই আমাদের অবস্থান। আর বিভিন্ন ধরনের যেটা বললাম যে বিভিন্ন ধরনের কর, পরোক্ষ কর কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন ধরনের কর, এই বাজেটে কিন্তু করের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিবাচক। মূল থিমটা আসলে এই বাজেটের যদি আমরা দেখি তাহলে এখানে জোর দেওয়া হয়েছে যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান করা হবে, দেশীয় শিল্পের জন্য আমদানি প্রতিস্থাপক শিল্পের জন্য বিভিন্ন ধরনের কর রেয়াত, কর সুবিধা, কর কমানো এগুলো হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি দু একটা বলছি আবারও, যেটা আপনারা জানেন ইতিমধ্যেই, তারপরেও দু একটা এইখানে যদি দেখেন যে বিশেষভাবে আমরা সাধুবাদ জানাই যে স্বাস্থ্য, বিশেষ করে স্বাস্থ্যর একটা স্বস্তি দেওয়ার জন্য স্বাস্থ্য খাতে সাধারণ জনগণের সেখানে যে স্বাস্থ্য খাতে করের ছাড় কিছু কিছু দেওয়া হয়েছে, যেমন কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে এটা যে এখন বর্তমানে 5% ছিল অগ্রিম কর, এটাকে মওকুফ করা হয়েছে, অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। কারণ অসুস্থ তো ধনী দরিদ্র সর্বশেষে হয়, দরিদ্রদের এই ধরনের একটা অসুস্থতা হলে তাদের কিন্তু আর কোনো ধরনের মানে রোগ সারার চিকিৎসার কোনো সুযোগ থাকে না। তারপরে আছে যে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহারের জন্য যে আমদানিকৃত 15টা পণ্যের যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সেটার 2% থেকে 1% কমানো হয়েছে। এরকম যদি আমরা অনেক দেখি সেগুলোকে আমরা সাধুবাদ জানাবো এবং আমদানি প্রতিস্থাপক যে শিল্পের কথা আমরা বলছি সেটাও ক্ষেত্রে বিশেষ করে খাদ্য নিরাপত্তার কথা ভেবে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে দেশের যে ভোজ্য তেলের সরবরাহ এটা বাড়ানোর জন্য, কারণ আমাদের তো ভোজ্য তেলও আমদানি করতে হয়, তো দেশীয় তৈলবীজ ব্যবহার করে যারা ভোজ্য তেল যারা উৎপাদন করবে তাদের সেই ব্যবসার কর হার প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি এবং পরবর্তী 3 বছরে 50 এবং পরবর্তী 2 বছরে 25% অব্যাহতি দিয়ে এটা 10 বছরের জন্য একটা সুবিধা করেছে, এটা একটা ভালো উদ্যোগ। আরেকটা উল্লেখ করতে চাই যে এখানে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক ধরনের আসলে উদ্যোগ নেওয়া হয়েছে, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এবং সৌরবিদ্যুৎ, টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনটা এইটাকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত এই সৌরবিদ্যুৎ খাতে 0% এই হার প্রস্তাব করা হয়েছে। তো এগুলো আপনাদের কাছে আছে এবং
আপনারা ইতিমধ্যে রিপোর্টও করেছেন কোন যে পণ্যের উপরে কর কেমন এবং এর ফলে দাম বাড়বে কি কমবে সেটা আমি বিস্তারিত বলছি না, কিন্তু যেটা বলার চেষ্টা যে এখানে প্রচেষ্টা অনেক দেখা যাচ্ছে করের ছাড়ের এবং কর কমানোর অনেক ধরনের প্রচেষ্টা, অর্থাৎ জনগণকে একটা স্বস্তি দেওয়া, ব্যক্তি খাতকেও স্বস্তি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। যদি আমরা খাতওয়ারি যাই দু একটা গুরুত্বপূর্ণ খাতে, স্বাস্থ্যের কথা খুব সংক্ষেপে বলি যে সেখানে আমরা দেখছি যে বাজেটের শেয়ার হিসাবে এখানে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং এই অ্যালোকেশনটা যে আগামী অর্থবছরে জিডিপির অনুপাতে 0.92% হবে, যেটা এই চলতি অর্থবছরে 0.67%। এটা যদি আবার রিভাইজ বাজেটের তুলনায় দেখি তাহলে কিন্তু আরও কম হবে, অর্থাৎ প্রায় দ্বিগুণ করা হয়েছে স্বাস্থ্য খাতে। আর স্বাস্থ্য খাতে আরেকটা হচ্ছে যে এই বাজেটের তুলনায় কেমন হচ্ছে যে অ্যালোকেশনটা বাড়ছে, বৃদ্ধি হয়েছে, কিন্তু এর মধ্যে অ্যালোকেশনের এই বরাদ্দের মধ্যে উন্নয়ন বাজেটে সেখানে বেড়েছে, এটা একটা ভালো বিষয়। আবার আমরা দেখছি দুই খাতে এখানে বেড়েছে, অনুন্নয়ন খাতে বরাদ্দটা বেড়েছে। কিন্তু আমরা জানি যে একটা বিষয় যে বাজেটের বরাদ্দ একটা বিষয়, বাজেট ব্যবহার করাটা আরেকটা বিষয়, এবং তার পরবর্তীতে হচ্ছে যে এই ব্যবহার করার থেকে ফলাফলটা কী পেলাম, ভালো ফলাফল কতখানি পেলাম, এটা বিষয়। এখন বাজেটের ব্যবহারটা যদি দেখি, স্বাস্থ্য খাতটা কিন্তু বাজেট ব্যবহারের দিক থেকে একটা খুবই ইনএফিশিয়েন্ট বলা যায়, যে অদক্ষ একটা খাত বা মন্ত্রণালয়। তারা কিন্তু সবচাইতে কম পারফর্ম করে এবং যার জন্য তারা বরাদ্দ যেটা দেওয়া হয় ব্যবহার করতে পারে না, সেই অনুযায়ী পরবর্তী অর্থ বছরের জন্য বরাদ্দ কম দেওয়া হয়, এরকম একটা চক্র চলছিল। তো এইবারে দেখলাম যে এখানে বাড়ানো হয়েছে, সেটা একটা ভালো বিষয়। তো বাস্তবায়নটার উপরে জোর দেওয়া। আরেকটা বিষয় যে পৃথিবীর বিভিন্ন দেশে এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আপনি যদি শুধুমাত্র বরাদ্দ বাড়ান তাহলেই যে ফলাফল ভালো হবে সেটা না, এই বরাদ্দটা যথাযথভাবে জবাবদিহিতার সাথে, মনিটরিংয়ের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটাই হচ্ছে মূল বিষয়, এবং তখনই আমরা আসল সেবাটা কিংবা আসল ফলাফলটা পাবো, জেনুইন ফলাফলটা। আর এখানে আমি যেটা আপনাদের প্রেজেন্টেশনে আছে, অনেক তুলনা করেছে অন্যান্য দেশের তুলনায় আমরা কোথায় আছি। আমাদের দেশে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, নিজের খরচটাই বেশি হয়, সেটা আমরা দেখেছি। স্বাস্থ্য খাতের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের কর প্রস্তাবনা, যে তামাকের উপরে, সেটাও অনেক ইতিবাচক কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আমরা সিপিডির পক্ষ থেকে কতগুলি প্রস্তাব ছিল এখানে, এটা আমি বিস্তারিত বলছি না। বরাবরই আমরা এটা প্রেজেন্ট করে থাকি যে এইটা জটিলতাটাকে বিভিন্ন যে টিয়ারে ভাগ করে দেওয়া হয়, জটিলতাকে কমানোর জন্য সিম্পলিফাই করার প্রস্তাব করেছিলাম। আর এখন আমি চলে যাচ্ছি শিক্ষা খাতে, সামাজিক নিরাপত্তা খাতে চলে যাচ্ছি। সেটার ক্ষেত্রে যেহেতু সময় নাই, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানেও বরাদ্দের ক্ষেত্রে আমরা দেখেছি যে বৃদ্ধি পেয়েছে এবং 13.9% বৃদ্ধি হয়েছে এই 2026 অর্থ বছরের তুলনায়। এবং এখানে জানি যে আমাদের অনেক ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে, চলতি অর্থ বছরে 95টা মতো, এখান থেকে কমিয়ে এখানে 90টা করা হয়েছে। কিন্তু একটা জিনিস যে আপনারা জানেন যে বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবেই এই সামাজিক খাতটাকে তুলে ধরা হয়েছে, এবং সেখানে তাদের যে একটা যে প্রস্তাবনা এবং যেটা কিনা তাদের সিগনেচার প্রকল্প, অর্থাৎ কিনা সেটা ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের যেটা বাজেটের আগেই এটার প্রচলন শুরু হয়েছে, এটার কার্যক্রম শুরু হয়েছে। এবং এখন সেখানে আমরা দেখেছি যে ইতিমধ্যেই যে পাইলট বেসিসে যেই এটা শুরু হয়েছে, পাইলট বেসিসে যাদেরকে দেওয়া হয়েছে 70,759 জন উপকারভোগী এটার সুবিধা পেয়েছেন, এবং অনেকগুলো প্রায় 44টা জেলায় এবং 55টা উপজেলায় সেটা করা হয়েছে। তো এখন এই যে এই 2027 অর্থ বছরে 41 লাখ বেনিফিশিয়ারি উপকারভোগীকে এই ফ্যামিলি কার্ডটার দেওয়া হবে, তাদের কাছে পৌঁছে যাবে। এটার জন্য দরকার হবে 14,500 কোটি টাকা, যেটা কিনা আমাদের যে মোট যে সামাজিক সুরক্ষার জন্য যে ব্যয়টা সেটার 10% এবং মোট বাজেটের
1.55%। তো এখানে খুবই এটা ইতিবাচক একটা বিষয়, কারণ এখানে যে নারী প্রধান পরিবারগুলোকে, খানাগুলোকে এটার মধ্যে টার্গেট করা হয়েছে, তারাই পাবে। এবং যাদের কোনো জমি নাই, ভূমিহীন পরিবার, যারা দিনমজুর, যারা খুব সংকীর্ণ ভালনারেবল পরিবার, সেগুলো রয়েছে, তাদের এই লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে, তাদেরকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এটার প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দারিদ্র্য কমাতে সহায়তা করবে। সেটা কতখানি দারিদ্র্য কমাতে সহায়তা করবে এটা ডিপেন্ড করবে আসলে তারা কতখানি সুচারুভাবে এটা কর্মসূচিটা বাস্তবায়ন করতে পারবে। নারীর ক্ষমতায়নে সহায়তা করবে। এবং আরেকটা হচ্ছে যে এটা যেহেতু ডিজিটাল পদ্ধতিতে পেমেন্টটা হবে, টাকাটা যাবে, এটা একটা ভালো পদক্ষেপ। একটা চ্যালেঞ্জ রয়েছে যে আমাদের এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য যে বরাবরই যে একটা চিন্তা যে যারা এই লিস্টের মধ্যে থাকার কথা, উপকারভোগী হওয়ার কথা, যাদের প্রয়োজন এই ধরনের সাহায্য, তারা লিস্টে থাকে না, আবার যাদের প্রয়োজন নাই তারা সেই লিস্টে থাকে। তো এই যে যেমন এক্সক্লুশন এবং ইনক্লুশন এরর, এইটা ঠিক করাটা, এবং সম্পদের যে অপচয়, দুর্নীতি হয়, লিকেজ হয়, সেগুলা এটা করা, তো সেটার জন্য একটা ইনক্লুসিভ অটোমেটেড যে ডেটাবেস তৈরি করা এবং একটা সিঙ্গল রেজিস্ট্রি সিস্টেম, এটা খুবই সায়েন্টিফিকভাবে বিজ্ঞানসম্মতভাবে এটা করতে হবে। এবং যাতে কিনা ধীরে ধীরে এটাকে, তো লক্ষ্যমাত্রাটা হচ্ছে যে 2 কোটি পরিবারকে দিতে হবে। সেই 2 কোটি পরিবারকে যখন আমরা আনবো এটার মধ্যে, তাহলে তাদের জন্য প্রয়োজন হবে বছরে 60,000 কোটি টাকা। তো অর্থের সংস্থানও করতে হবে, সেটাও একটা বাজেটের একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে। কিন্তু আসলে এটা দক্ষতার সাথে যদি আসলে দেওয়া যায়, তাহলে এটা একটা বড় হবে, বড় সামাজিক সুরক্ষার জন্য একটা বড় ভালো পদক্ষেপ। এবং এখানে আরেকটা বিষয় যে চলমান যে সামাজিক সুরক্ষার প্রকল্পগুলো এবং ফ্যামিলি কার্ড, এগুলোকে আসলে এখন ইন্টিগ্রেটেড করতে হবে। এক ব্যক্তি 2 জায়গা থেকে পাবে না। আবার যারা অন্য প্রোগ্রামগুলিতে পাচ্ছে, সেখানে তো আবার ভাতা অনেক, পরিমাণটা অনেক কম। সুতরাং এখানে ইন্টিগ্রেশনটা যত দ্রুত করা যায় ততই আসলে খুব ভালো। ফার্মার কার্ড, সেটাও কৃষির ক্ষেত্রেও প্রযোজ্য, খাতের যখন আলোচনা হবে। কিন্তু এরকমই একটা প্রকল্প এখানে যে তারা এনরোল করেছেন এই ফার্মার কার্ডের জন্য, এখনও তাদের দেওয়া হয়নি, সেখানেও 22,065 জন কৃষক এইটার জন্য নাম লিখিয়েছেন। এবং বেনিফিশিয়ারি টার্গেট এখানে যে 42.5 লাখ, এটা বাজেটের